নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন রমেন দাসের কবরের কান্না। শুরু হচ্ছে আজকের গল্প রমেন দাসের কবরের কান্না। বিশাল বটগাছটি দেখে তার শীতল ছায়াতে বসল ক্লান্ত লালটু, সঙ্গে রামশরণও। কলকাতার রাজভবনের বৃদ্ধ এবং অভিজ্ঞ এই মানুষটির সঙ্গে লালটুর বেশ ভাব জমেছে। রাজভবনের অতীত দিনের সাহেব মেম আর লাট সাহেবদের গল্প কাহিনী রামশরণের কাছে শুনে শুনে লালটু তার অনুরাগী হয়ে পড়েছে। নবীন ও প্রবীণদের সম্পর্কটা আত্মীয়তার স্তরে পৌঁছেছে, তাই ব্যারাকপুরের লাটবাগান এবং তার পরিমণ্ডল চাক্ষুষ করতে লালটু রামশরণের সঙ্গী হয়েছে। বটগাছের নিচে বসে লালটু অনেকক্ষণ বিশ্রাম নিল। রামশরণের সঙ্গে অনেক কথাও বলল। গল্প করতে করতে হঠাৎ কেমন আবেগ মুখর হয়ে উঠল সে। অদূরে গঙ্গায় পালতোলা একটি নৌকো ভেসে যাচ্ছিল। কেমন আবেগ মুখর হয়ে উঠল সে। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে লালটু বলল, পাশে গঙ্গার স্রোতধারা আর মাথার উপরের বিশাল বটবৃক্ষ, এক অপূর্ব পরিবেশ। যিনি এই বটগাছটি লাগান তার সৌন্দর্য বোধের তারিফ করা উচিত। কথা শেষে লালটু বটগাছটির শাখা প্রশাখার দিকে তার অবাক দৃষ্টি ছড়িয়ে দিল। রামশরণ খোকাবাবুর ভাবসাব দেখে একটু হাসল। শুধু কলকাতার রাজভবন কেন, ব্যারাকপুর লাটবাগানের নারী নক্ষত্র তার জানা। বলল, এই লাটবাগান তো কলকাতার রাজভবনেরই একটা অংশ। বিদেশি সাহেবরা যখন এদেশের দখল নিয়ে রাজত্ব শুরু করে তখন তাদের শখ আর বিলাস বৈভবের মাত্রা ছিল না। সপ্তাহ শেষে অথবা আমোদ আহ্লাদ করতে কোথায় যাবে, সেজন্য প্রয়োজন হলো রাজকীয় এক বাগান বাড়ি। সেই তাগিদেই এক বড়লাট পাহাড় ব্যারাকপুরের এই লাট বাগান তৈরি করলেন। লালটু রামশরণের কথা শুনে কৌতূহলী হয়, শুনতে চায় সেটা কবেকার কথা। রামশরণ সরল মনে স্বীকার করে, সে মুখ্য মানুষ, রাজভবনের সামান্য এক মালির কাজ করছে। সন তারিখ আর সাহেব বাবুদের নামটাম তার জানা নেই। লালটু রামশরণের মুখের দিকে তাকায়, বলে, জানি না করেও তুমি যা জানো, অনেক শিক্ষিত মানুষেরই তা জানা আছে কিনা সন্দেহ। রামশরণ একটু লজ্জা পায়, তারপর সংকোচে বলে, লাটবাগানের বয়স কত তা তার জানা নেই ঠিকই, তবে যে বটগাছের নিচে তারা বসে আছে তার বয়স একটা হিসেব তার জানা আছে। বটগাছটির দিকে আবার দৃষ্টি কুলায়, দেখেই বুঝতে পারে প্রাচীন বটবৃক্ষটি বহু ইতিহাসের নীরব সাক্ষী। শাখা প্রশাখায় প্রসারিত গাছটি লাটবাগানের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নির্ভীক সেনার মতো, যেন এই বাগানের পাহারাদার। রামশরণ বলে, চাকরি জীবনের প্রথমে যেবার সে লাটবাগানে আসে তখন শুনেছিল এই গাছটির সঠিক জন্ম তারিখ কারোর জানা নেই। এক বিদেশি বিজ্ঞানী সে বছরই বাগানের পুরনো গাছগাছড়ার হিসেব নিকেশ করেছিল। সেটা 1925 সালের কথা। সেই বিজ্ঞানী হিসেব পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছিলেন বটগাছটির বয়স 240 বছরের মতো। রামশরণের মুখে বটগাছটির বয়স হিসেব শুনে লালটু বলে, আমি এর চেয়েও প্রাচীন বটগাছ দেখেছি হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে। তার কি বিশাল আকার! ওই গাছটির বয়সেরও কোনো সঠিক হিসাব নেই। লালটুর কথায় রামশরণ হাসে, বলে, জানি, সে জানেও গাছটি অতি প্রাচীন, তারও অনেক বয়স, কিন্তু লাটবাগানের এই গাছটির তুলনায় সে শিশু। এবার সে একটু থামে, যেন অতীতের সাগরে ডুব দেয়। বলে, যে বটগাছটির নিচে তারা বসে এই আলাপ আলোচনা করছে, একদিন এরই ছায়ায় বড়লাট ক্যানিংয়ের পত্নী অর্থাৎ লাট সাহেবরা এলে ক্লান্তি দূর করতেন। সাজানো প্রাসাদের মনোরম পরিবেশ ছেড়ে ঘন্টার পর ঘন্টা তিনি এখানে বসে বাগানের সৌন্দর্য শোভা উপভোগ করতেন। এবার আর লালটুর স্থির থাকতে পারে না। বটগাছটির নিচে এতক্ষণ যে বাঁধানো চাতালের ওপর বসেছিল সেখান থেকে লাফ দিয়ে উঠে যায়। বাস রে, লাটগিনি এই চাতালে বসতেন?
আবেগে আনন্দে তার সর্বাঙ্গ যেন শিউরে ওঠে। ইতিহাসের ছাত্র লালটুর সামনে অতীতের একটি অধ্যায় মুখর হয়ে ওঠে। কল্পনার আলপনায় সে ততক্ষণে বিভোর। লর্ড ক্যানিং পরাধীন ভারতের বড়লাট নিযুক্ত হয়ে লন্ডন থেকে এই দেশে আসেন। গোটা ভারতে তখন লর্ড ক্যানিংয়ের আদেশে ছিল শেষ কথা। সারা দেশের শাসন ব্যবস্থার মূল চাবিকাঠি তারই হাতে। প্রভাব প্রতিপত্তি আর সীমাহীন ক্ষমতার অধিকারী ক্যানিং সাহেবের কোনো জুড়ি ছিল না। স্বামীর এত ক্ষমতা, এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও কিন্তু লেডি ক্যানিং ছিলেন খুবই সাদামাটা, নিরঅহংকারী, আপন ভোলা। কারণ তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন শিল্পী। বিস্মিত কণ্ঠে লালটু প্রশ্ন করে, লাটগিন্নি লেডি ক্যানিং শিল্পী ছিলেন? তার চোখে মুখে অবিশ্বাসের ছায়া ফুটে ওঠে। রামচরণের লেখাপড়া করার সুযোগ হয়নি। সামান্য একজন মালি নিজের অভিজ্ঞতার অভিধান খুলে ধরেছিল লালটুর কাছে। সে আবার মুখর হলো, বলল, সত্যই লাটগিন্নি স্বভাবসিদ্ধ শিল্পী ছিলেন। সময় সুযোগ পেলেই এই বটবৃক্ষের তলায় বাঁধানো চাতালে বসে অদূরে গঙ্গা নদীর গৈরিক জলের মধ্যে প্রকৃতির শোভা খুঁজতেন। তার নির্দেশ ছিল, যখন তিনি এই গাছতলায় বসবেন বা আসবেন তখন যেন কোনো রাজকর্মচারী, আর্দালি বা প্রহরী তার আশেপাশে না থাকে। নীরবে নিভৃতে তিনি তখন তন্ময় হয়ে প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতেন। লালটু অতীতের অনেক বড়লাট আর লাট সাহেবদের রাজসিক আচার আচরণ, উদ্ধত অহংকার আর শাসন ক্ষমতার অপব্যবহারের কাহিনী শুনেছে, কিন্তু লেডি ক্যানিংয়ের সাদামাটা জীবনযাপনের কথা শুনতে শুনতে নিজের অজান্তেই তার ভক্ত হয়ে পড়ল। গুণমুগ্ধের মতো রামচরণের কাছে সে প্রশ্ন করল, সৌন্দর্যবোধের জন্যই কি তার শিল্পী আঁকা দেওয়া হয়েছিল? বৃদ্ধ রামচরণ মাথা নাড়ল, বলল, না, এমন সুন্দর পরিবেশ পরিমণ্ডল কার না ভালো লাগে? তার জন্য তো সকলকে শিল্পী বলা যায় না। তবে লালটুর কৌতূহলী প্রশ্ন। রামচরণের চোখের সামনে ভেসে উঠল একটি তৈলচিত্র। কলকাতা রাজভবনের থ্রোন রুমে টাঙানো ছিল। চাকুরি জীবনের প্রথম দিকে সেই অপূর্ব তৈলচিত্র সে দেখেছে একটি সবুজ সতেজ বটগাছ, তার সবুজ পাতার ছাতার নিচে বসে উদাসী এক ফকির। পড়ন্ত রোদের আভায় ঝলমল করছে স্রোতশ্রেণী গঙ্গার গৈরিক জলধারা। পশ্চিমে ঢলে পড়া নিস্তেজ সূর্য বিদায়ের অপেক্ষায়। ক্লান্ত ফকিরের দৃষ্টিতে নির্লিপ্ত ভাব। ছবির নিচে শিল্পীর নাম মিসেস ক্যানিং। ছবির বিবরণ শেষ হওয়ার আগেই লালটুর প্রশ্ন, মিসেস ক্যানিং কি বড়লাট লর্ড ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিং? রামচরণের চোখ মুখে উজ্জ্বল হলো, বলল, হ্যাঁ, তিনি ছিলেন সেকালের খুব নাম করা শিল্পী। প্রতি মাসেই তিনি লাটবাগানে আসতেন বলে শুনেছে রামচরণ। কলকাতা রাজভবনের বিলাসবহুল পরিবেশ ছেড়ে এখানে থাকতেই ভালোবাসতেন। আর সকাল দুপুর সন্ধ্যায় তিনি এই চাতালে বসে ছবি আঁকতেন, এখানে বসেই ছবি আঁকতেন। অবাক সুরে প্রশ্ন করে লালটু, হ্যাঁ, শুনেছে রং তুলি আর সামনে রাখা ক্যানভাস নিয়ে তিনি স্বপ্নের সাগরে ডুবে যেতেন। খাওয়া দাওয়ার কথা পর্যন্ত ভুলে যেতেন। কেউ তার সামনে যেতে সাহস পেত না, পাছে লাটগিন্নির ধ্যান ভেঙে যায়। কথায় কথায় বেলা গড়িয়ে বিকেল হলো। দুপুরের সূর্য ততক্ষণে গঙ্গার ওপরে ডুবে গেছে। গাছে গাছে পাখিদের দিন শেষের কুজন, দূরের পাখিরা ঘরে ফিরেছে। সন্ধ্যার আবছা অন্ধকার ক্রমে ঘন হচ্ছে। রামচরণ বা লালটুর সেদিকে খেয়াল নেই। গুরু শিষ্যের মতো দুই প্রবীণ নবীন লাটবাগানের প্রান্ত সীমায় কেমন যেন আনমনা। আচমকা একটা চাপা কান্নার করুণ সুর শোনা গেল। পাখিদের কাকলি আর বটবৃক্ষের হাজার পাতার দক্ষিণা বাতাসের ঝোড়ো শব্দে অদ্ভুত সেই কান্নার সুরটা ঠিক বোঝা গেল না। অস্পষ্ট সেই কান্নার শব্দে লালটুর মুখের ভাব কেমন যেন বদলে গেল। ওর গা ছমছম করে উঠল। রামচরণ লালটুর চোখে মুখে ভীতির ছাপ দেখে বুঝতে পারল সন্ধ্যার অন্ধকারে নির্ঝুময় গাছতলায় আর বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। দুজনেই উঠে পড়ল। আবার সেই চাপা কান্নার সুর, এবার আর স্পষ্ট নয়। এই এক অদ্ভুত অভিজ্ঞতা। দুজনেই দ্রুত পা চালালো। কিছুটা পথ এগোনোর পর লাটবাগানের নৈশপ্রহরীর টর্চের আলো তাদের চোখে মুখে পড়ল। দুজন থমকে দাঁড়ালো। তোমরা কারা? নৈশপ্রহরী জানতে চাইল। রামচরণ আর লালটু তাদের পরিচয় দিল। তখনও তারা ভয়ে কাঁপছে, ভয়ে জড়সড়। লাটবাগানের নৈশপ্রহরী প্রশ্ন করল, তোমরা ভয় পাচ্ছ নাকি?
সে এই বাগানের নাইট গার্ড, রাত্রে এখানে পাহারা দেয়। রামশরণ নিজের পুরনো পরিচয় দিতে নৈশ প্রহরীর সঙ্গে বেশ আলাপ জমে গেল। সে বলল, চলো তার ঘরে বসে একটু বিশ্রাম করবে। রাজভবনের সাবেক কর্মী লাটবাগানে প্রহরীর আমন্ত্রণ উপেক্ষা করতে পারল না। ওরা তিনজন গিয়ে বসল একটা একতলা বাড়ির বারান্দায়। দক্ষিণ খোলা বারান্দায় বসে কথা বলতে বলতে লালটুর চোখ গিয়ে পড়ল একটা উঁচু ঢিবির উপর। আবছা অন্ধকারে জঙ্গল ঘেরা উঁচু ঢিবিটা দেখতে যেন একটা মানুষের মতো। লালটুর চোখ মুখের অবস্থা দেখে নৈশ প্রহরী বুঝতে পারল ওটা দেখে সে ভয় পাচ্ছে। কিঞ্চিত হেসে বলল, ওটা ভয় পাবার মতো কিছু নয়, শ্বেত পাথরের একটি ফলক। অন্ধকারে মানুষের মতো মনে হচ্ছে, তাই না? লালটুর মুখে লজ্জার হাসি ফুটল। নিজের দুর্বলতা ঢাকতে এসে কিছুটা বীরত্বের ভাব দেখালো। বলল, আগাছায় ভরা জঙ্গলে শ্বেত পাথরের ফলক কেন? নৈশ প্রহরী এবার রামশরণ দিকে তাকালো। রামশরণ রাজভবনের পুরনো দিনের কর্মী। লাটবাগানের খবরাখবর যে তার অজানা থাকার কথা নয় তা সে জানত। বলতে গেলে রামশরণের হাস্য ইঙ্গিত পেয়েই নৈশ প্রহরী মুখ খুলল। বলল, ওইখানেই লাট সাহেবা লেডি ক্যানিংকে সমাধিস্থ করা হয়েছিল। লালটু চমকে উঠে বলল, শিল্পী লেডি ক্যানিংয়ের সমাধির এই দুরবস্থা? এবার রামশরণ নড়ে চড়ে বসল। বলল, সে এক ইতিহাস। লেডি ক্যানিংয়ের হঠাৎ শখ হলো পাহাড়ি, নদী, বনভূমি সব নিয়ে তিনি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকবেন। বড়লাটের পত্নী বলে কথা, অতএব তার ইচ্ছা পূরণে দেরি হলো না। স্থির হলো তিনি রং তুলি আর ক্যানভাস নিয়ে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে যাবেন। ডুয়ার্সকেই তিনি শিল্প প্রকৃতির স্থান হিসাবে বেছে নিলেন। ডুয়ার্স মানে পাহাড় ঘেরা সবুজ বনভূমি। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা জলের ধারায় তিস্তা, মহানন্দা, করলা, তোরসা সহ ছোট বড় কত নদী, নানা প্রজাতির গাছগাছরা আর লতাগুল্মের বিচিত্র শোভা। তারই মধ্যে ঘন সবুজ চা বাগিচা। দলে দলে পাহাড়ি মেয়ে পুরুষ চা পাতা তুলছে। শিল্পীর রং তুলিতে একের পর এক ছবি ধরা পড়ে। ছবির স্বপ্ন আর সাধনা লাটগিন্নিকে অন্য এক জগতে নিয়ে যায়। লালটুর মতো নৈশ প্রহরীরাও রামশরণের কথাগুলো হাঁ করে গিলছিল। নৈশ প্রহরী লাটবাগানের কর্মী হলেও এসব কথা তার জানা ছিল না। বলল, এমন গুণী লাট সাহেবাও এদেশে ছিলেন? রামশরণ স্মিত হাসি হেসে মাথা নাড়ল। বলল, দুর্ভাগ্য, শিল্পী লাট সাহেবার ওই ডুয়ার্স যাওয়াটাই কাল হলো। দিনের পর দিন ছবি আঁকার আনন্দে যখন তিনি আপ্লুত, হঠাৎ একদিন তার হাতের তুলি মাটিতে পড়ে গেল। তার সারা শরীরে কাঁপুনি দেখা দিল। হাত বাড়িয়ে তিনি তার তুলিটি তুলতে পারলেন না। লালটুর চোখে উদ্বেগ ফুটে উঠল। কেন, কি হয়েছিল লাট সাহেবার? রামশরণ বলল, দিনের পর দিন ডুয়ার্স বনাঞ্চলের আবহাওয়ায় অসাবধানতা ও অনিয়মে থাকার ফলে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। তারপরও ছবি আঁকার নেশা ছাড়তে চান না। কিন্তু রং তুলি নিয়ে ক্যানভাসের সামনে বসবেন কি, তার আগেই ভাল্লুকের জ্বরে তার সারা শরীর কাঁপুনি দেখা দেয়। আনন্দের মধ্যেও নিরানন্দ, তৃপ্তির মধ্যেও অতৃপ্তি ফুটে ওঠে তার চোখে মুখে। তারপর একদিন ম্যালেরিয়া আক্রান্ত শিল্পী ক্যানভাস তুলি রং নিয়ে কলকাতার রাজভবনে ফিরে এলেন। কিন্তু লাটগিন্নির সঙ্গে তো নিশ্চয়ই অনেক ডাক্তার রাজকর্মী ছিলেন, তারা সঙ্গে সঙ্গে ম্যালেরিয়ার চিকিৎসা করেননি? প্রশ্ন রাখি লালটু। রামশরণ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, লাট সাহেবা তো প্রথমটায় কাউকে কিছু বলেইনি। তার ধারণা ছিল হিমালয়ের হিমেল হাওয়ায় তার হাত পা কাঁপছে, অন্য কিছু নয়। তাই সেই শীত দূর করতে তিনি শুধু ঘন ঘন চা কফি পান করতেন। রামশরণের গলা ভার হয়ে এলো। বলল, রাজভবনে নামি ডাক্তার ডাকা হলো, চিকিৎসাও চলল, কিন্তু তখনকার দিনে নাকি ম্যালেরিয়া সারানোর মতো ওষুধ আবিষ্কার হয়নি। তাই শেষ পর্যন্ত গুণী লাটগিন্নি লেডি ক্যানিং কলকাতার লাটভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নৈশ প্রহরী আর লালটুও
রামশরণের কথায় শোক সন্তপ্ত হলো। লালটুর প্রশ্নের উত্তরে রামশরণ জানালো, লাটগিন্নি বুঝেছিলেন তার জীবনদ্বীপ নেবে আসছে, তাই শেষ সময় তিনি স্বামীকে বলেছিলেন, আমার মরদেহ যেন ব্যারাকপুরের লাটবাগানে গঙ্গার তীরের প্রাচীন বটবৃক্ষের নিচে সমাধিস্থ করা হয়। মৃত্যুর পরে ওটাই হবে আমার শান্তির নীড়। রামশরণের কথা শেষ হতে না হতে লালটুর চোখে পড়ল অদূরবর্তী সেই শ্বেত পাথরের ফলকটির ওপরে। আশেপাশে জঙ্গলে ঘেরা ফলকটি ততক্ষণে আরও ঘন অন্ধকারে ডুবে গেছে। লাটবাগানের নৈশ প্রহরীর চোখে মুখেও তখন একটা আতঙ্কের ছায়া ভেসে উঠল। লালটুর মতো সারা শরীর কেমন যেন ভারবার মনে হলো। রামশরণ অভিজ্ঞ মানুষ, সেও কেমন যেন হতভম্ব। তার চোখ গিয়ে পড়ল নৈশ প্রহরীর হাতের টর্চটির উপর। নির্জন নিস্তব্ধ বিশাল টর্চটা টেনে নিয়ে অদূরের শিল্পী সমাধির ওপর আলো ফেলল। গাঢ় অন্ধকার ভেদ করে শ্বেতপাথরের ফলকটি উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধকারে কিছু প্রাণী সশব্দে ছুটে পালালো। বিশাল বটবৃক্ষে আশ্রয় নেওয়া পাখির ডানার ঝাপটায় চারিদিক এক অদ্ভুত শব্দের ঐক্যতান শুরু হলো। তার মধ্যে আবার সেই করুণ সুর ভেসে এলো। এ যেন এক দীর্ঘশ্বাস ভরা করুণ সুরের বিলাপ। লালটু নৈশ প্রহরীকে জড়িয়ে ধরে ভয়ার্ত স্বরে চিৎকার করে উঠল। নৈশ প্রহরীরাও তখন ভয়ে থরথর করে কাঁপছে। বিষাদ বিষণ্ণ আর ভয়ার্ত পরিবেশে রামশরণও কেমন যেন স্তব্ধ হয়ে গেল। তার মুখেও কোনো কথা সরছিল না, হাতের টর্চটি সে নিভল না। টর্চের আলোয় আলোকিত বারান্দার বসে আপন মনে বলে চলল, শিল্পী লাট সাহেবার অতৃপ্ত আত্মায় হয়তো তার প্রিয় বটবৃক্ষ আর কবরের আশেপাশে এই ঘোর সন্ধ্যায় ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। শেষ হলো আজকের সমগ্র পর্ব কবরের কান্না। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।